গভীর রাতে আবরারের যখন ঘুম ভাঙলো, তার মনে হলো শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। মনে হচ্ছিল কেউ যেন তার মুখের উপর বালিশ চাপা দিয়ে রেখেছিল। সে প্রচন্ড আতঙ্কিত, ভয়ে তার হৃদস্পন্দন বেড়ে গেছে। ঘুম ভাঙার পর 1 মিনিটের মতো সে তার শরীর নাড়াতে ব্যর্থ হয়েছে। কোনো কুস্তিগীর সমস্ত শরীর জাপটে ধরে রাখলে যেরকম অনুভূতি হয় সেরকম। অবশেষে যখন পারলো, সে বিছানা থেকে নেমে ধীরে ধীরে তার আব্বু আম্মুর ঘরের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমের জিরো পাওয়ারের বাল্বটার আলোয় সেরকম কিছু দেখা যাচ্ছিল না, তবুও তার মনে হলো সোফায় কেউ একজন বসে আছে। এবার আরো আতঙ্কিত হয়ে যায় আবরার। কোনো মতে নিজেকে সামলে নিয়ে শেষমেশ তার আব্বু আম্মুর ঘরে পৌঁছালো। পুরনো দিনের বাড়ি, এক ঘর থেকে আরেক ঘরে যেতে কিছুক্ষণ সময় লাগে। আবরার ঘরে ঢুকেই বাল্বটা জ্বেলে দিল। তার আব্বুর ঘুম ভেঙে যাওয়ায় বিরক্তির সুরে ডেকে উঠল, কে? আব্বু, আমি। আবরার, তুই? অবাক হয়ে জিজ্ঞেস করলেন নাসির সাহেব। হ্যাঁ আব্বু, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। আমার ওই ঘরে থাকতে ভয় করছে। এমন সময় আবরারের আম্মুর ঘুম ভাঙলো। তিনি ব্যাপারটা বুঝতে পারলেন। আচ্ছা, তুই এখানে শুয়ে পড়, আমি তোর আপুর ঘরে যাচ্ছি। আবরার বলল, না আম্মু, তুমি এখানেই থাকো, আমি তোমাদের মাঝখানে শুয়ে যাচ্ছি। আবরারের আম্মু তার কথায় পাত্তা না দিয়ে মশারির নিচ দিয়ে বের হয়ে এলেন। তিনি আয়াতুল কুরসি পরে ছেলের বুকে ফু দিলেন। আবরার তার আম্মুর জায়গায় শুয়ে পড়ল। শোয়ার আগে মাথার কাছের ঘড়িটায় দেখলো রাত 3টা বাজে। আবরারের আম্মু ঘরের বাল্বটা নিভিয়ে বাইরে চলে গেল। সকালবেলা নাস্তার সময় আবরারের বড় বোন রাবেয়া হাসতে হাসতে পেট ব্যথা করে ফেললো। রাবেয়া বলল, এ তো বড় দেরি হয়েছিস, আর ভূতের স্বপ্ন দেখে মা বাবার কাছে শুতে যেতে তো লজ্জা করে না? বলে আবার দাঁত বের করে হাসতে শুরু করে। আবরারের মনে হলো তার বোন না, যেন একটা খেকশিয়াল। আবরার এর প্রতিবাদে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় আবরারের আব্বু জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতো, তুই স্বপ্নে আসলে কি দেখেছিলি? রাতের বেলা বিচিত্র রকম স্বপ্ন দেখে আবরার, কিন্তু সকাল হতে হতে সে কিছুই স্বপ্নের মনে থাকে না তার। আজকের স্বপ্নের ব্যাপারটা ভিন্ন। তার পুরো স্বপ্নটা স্পষ্ট মনে আছে জেনে সে নিজেই বিস্মিত হলো। সে ছোট একটা শ্বাস নিয়ে বলা শুরু করলো, আমি স্বপ্নে দেখলাম আমি আর আম্মু দাদির বাসায় গেছি। ঠিক কি কাজে গেছি বুঝতে পারলাম না। দাদিকে দেখলাম খাটে শুয়ে পেপার পড়ছে, আর বাকি সবাই যে যার মতো কাজে ব্যস্ত। নাসির সাহেব হঠাৎ জিজ্ঞেস করলেন, তোর দাদিকে দেখেছিস? আবরার বলল, হ্যাঁ। হঠাৎ করে মৃত মায়ের কথা মনে পড়ে যাওয়ায় নাসির সাহেব কিছুটা অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন। আবরার আবার তার স্বপ্নের কথা বলতে শুরু করলে তিনি সেদিকে মন দিলেন। তারপর দেখলাম ছোট কাকা ঢাকা গিয়েছিল, ফিরে এসে তার হুন্ডার ধুল পরিষ্কার করছে। এখান পর্যন্ত সব ঠিক ছিল। তারপর দেখলাম আকাশে মেঘ জমতে শুরু করেছে, সাথে বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া। আম্মুকে দেখলাম এরকম আবহাওয়ার মধ্যেই বাড়ি যাওয়ার জন্য বের হয়ে গেল। আমি আম্মুর পেছন ধরলাম। দাদির বাড়ির দরজার সামনে যেতেই দেখলাম মেজো চাচি আমার সাথে বাইরে বের হয়েছে হাঁটতে। এরকম আবহাওয়ার মধ্যে চাচিকে হাঁটতে যাওয়ার যৌক্তিকতা আমি খুঁজে পেলাম না। ততক্ষণে হাওয়া আরো জোরে বইতে শুরু করেছে। সদর দরজা টপকে বাইরে পা দিতেই নিজের অজান্তেই আমার চোখ চলে গেল সামনের বাড়ির, মানে শফিক কাকার বাড়ির দিকে। শফিক কাকাদের বাড়ির নারকেল গাছ সাধারণের চেয়ে আরো 5 গুণ বড় মনে হচ্ছিল। যখন গাছের চূড়ার দিকে তাকালাম, আমার বুক কেঁপে উঠল। দেখলাম গাছের চূড়ার চারদিকে সাদা আলখেল্লা পরিহিত মানুষের মতো কিছু জিনিস ঝুলতে আছে। তাদের চোখ আর নাক অদৃশ্য, কিন্তু 2 ঠোঁটের হাসি কান পর্যন্ত বিস্তৃত। কি অদ্ভুত আর রক্ত হিম করে দেওয়া সেই হাসি, ভাবতেই ভয় লাগে। আমি ভয়ে ভয়ে চাচিকে জিজ্ঞেস করলাম, চাচি এগুলো কি? তিনি আমাকে বললেন, আবরার তুমি কি করলে? ওদের দিকে যে তাকাতে হয় না, বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আর অন্যদিকে দেখতে পাই মোড়ের মাথায় দাঁড়িয়ে আম্মু আমাকে ডাকছে। আমি এক দৌড়ে কাছে গিয়ে বললাম, আম্মু ডাব গাছে মানুষের মতো ওগুলো কি? আমার ভয় করছে। আম্মু তখন এক নজর ডাব গাছের দিকে তাকিয়ে বলল, ওরা হলো মানুষের প্রতিবেশী, ওদের ভয় পাওয়ার দরকার নেই। আম্মুর কথা শুনে আমার ভয় ভেঙে গেল। আমি আমার হাত তুলে তাদের হাই দেখানোর চেষ্টা করলাম। বিপরীতে দেখলাম ওই মানুষের মতো জিনিসগুলোর মুখের হাসি আরো দীর্ঘ হয়ে গেল। সেই হাসি আমার কাছে আর ভালো লাগলো না। দেখলাম ওরা মুখ উপরে করে 2 হাত আকাশের দিকে তুলে ধরলো। হঠাৎ করে ঝমঝম বৃষ্টি শুরু হতে লাগলো। আম্মু এটা দেখে চেঁচিয়ে বলল, আবরার তুই এটা কি করলি? আম্মু আমার হাত ধরে হ্যাঁচকা টান মারলো আর
দৌড়াতে শুরু করলো, কিন্তু আমি আর দৌড়াতে পারছিলাম না। এক মায়াবী শক্তির টানে ওই ডাব গাছের দিকে হাওয়ায় ভাসতে লাগলাম, আর ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল। এতখানি বলার পর আবরার একবার থামলো। নাসির সাহেব তখন শুরু করলেন, সকালে তোর ঘরে আমি গিয়েছিলাম, দেখলাম তোর ঘরের জানালা বন্ধ করা, আর গতকাল তুই দরজা বন্ধ করে শুয়েছিলি। আচ্ছা, তুই যখন ঘুম ভাঙলো তখন তোর মনে হয়নি শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল? নাসির সাহেবের জিজ্ঞাসু দৃষ্টিতে আবরারের দিকে তাকালেন। আবরার বলল, হ্যাঁ আব্বু। নাসির সাহেব নিজের হাতে একটা কিল ঠুকে বললেন, এই তো যা ভেবেছিলাম। বদ্ধঘরে অক্সিজেনের স্বল্পতার কারণে মানুষ অনেক সময় খারাপ স্বপ্ন দেখে থাকে। আমি এক পরীক্ষায় পড়েছিলাম, তোর ভয় পাওয়ার কারণ নেই। আজ থেকে জানালা খুলে ঘুমাবি, আর ভূতের গল্প টল্প কম পড়বি, ঠিক আছে? ঠিক আছে। এমন সময় আবরারের আম্মু বললেন, তুই ওই ভূতগুলো কয়টা দেখেছিলি? তিনি এতক্ষণ রান্নাঘরে থেকে সব শুনেছেন। আবরার বলল, গাছের চারদিকে 4টা। কেন আম্মু, কি হয়েছে? না, কিছু হয়নি। আমিও এরকম একটা স্বপ্ন কয়েকদিন আগে দেখেছিলাম। তোর স্বপ্নের শেষাংশের সাথে আমার স্বপ্নের মিল যাচ্ছে, কিন্তু আমার স্বপ্নে আমি দেখতে পাই আমি হাওয়ায় বেশি চলে যাচ্ছি। এই কথা শোনার পর আবরারের মন অশান্তিতে পড়ে গেল, কারণ সে একটা মিথ্যা কথা বলেছিল। আবরার তার স্বপ্নে তার আম্মুকে শূন্যে ভেসে ডাব গাছের দিকে যেতে দেখেছিল। আবরার তার আম্মুকে নিয়ে খুব দুর্বল, তাই সে নিজের শূন্যে ভেসে যাওয়ার কথা সবাইকে বলেছিল। তার ভেতর এই ব্যাপারটা কাজ করছিল যে স্বপ্নে মাকে এরকম পরিস্থিতির শিকার হতে দেখেছি, কিন্তু মুখে আমি একথা কোনোভাবেই বলবো না। এই ঘটনার কয়েকদিন পর আবরারের আম্মু স্ট্রোক করে মারা গেলেন। আবরার তো সেদিন পাগলের মতো হয়ে গিয়েছিল। অনেক কষ্টে তার বোন আর আব্বু তাকে শান্ত করতে পেরেছিল। আবরারের আম্মুর কবর দেওয়া হয় নাসির সাহেবের পারিবারিক গোরস্থানে। আবরার, তার বোন আর তার আব্বু 3 দিনের মতো থাকলেন দাদি বাড়িতে। এই কয়েকদিন সবাই তাকে অনেক সান্ত্বনা দিল। আজ আবরাররা চলে আসবে তাদের বাড়িতে। সে মাগরিবের নামাজ পড়ে তার আম্মুর কবর জিয়ারত শেষে দাদি বাড়ির ছাদে বসে আছে। আগের মতো সে এখন আর অন্ধকার ভয় পায় না। সে সামনের বাড়ি মানে শরীফ কাকাদের বাড়ির ডাব গাছের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের জন্য তার মনে হলো ডাব গাছে ঝুলে থাকা ওই আলখেল্লা পরা শয়তানগুলো, যাদের চোখ আর নাক অদৃশ্য, তারা একটা মুচকি হাসি দিয়ে আবরারকে উপহাস করছে। এটা দেখে কেন জানি তার চোখের এক কোণ দিয়ে নিজের অজান্তেই অশ্রু গড়িয়ে যেতে থাকলো। আর এভাবেই আবরারের গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।